বিকল্প নেই। কাজেই আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নং বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা, এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে নববাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500
সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান, এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি, যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্র পত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে, ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রতিরোধ ওয়েদাদের শহীদ দিবস পালন করুন।
আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদ্দেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদ্দেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। এখন প্রীতিলতা ওয়েদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য Thank you.
মালিদা একটু সরেন। এদিকে ইয়ে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো দিন যেত না। হ্যাঁ মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখন না না স্যার কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টার্স কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। সেকেন্ড হাইস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়েছে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায়
এখন তো কাউন্টলেস হয়ে গেছে, কতবার যে হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসে না। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতেও নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল, এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা, এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায়, এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসতে, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ। তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালু এডেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন, আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন, আমাদের এবার অনুরোধ করছি
20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ বয়স্ক মা কাপড় তুলে নিলেন। Ini semanggai bazar ni, sini semanggai ni party bis, BJP party bis, or BJP party bis so, ramdi 7টা 7:30 di iwo, di pramot hani borok kai, or sebaik-baik hor sang Islam. Aman bagi khabar mama logi no, yang pun tapi polis yang khabar ka, jadon khabar ka, borok ke polis oke sami aja sampul lawo kan. Ulok খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝকাঙ্গন ও তীব্রামত যে গুন্দার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝকাঙ্গ যদি তীব্রা মথানে বড় যদি হরি তং খাঙ্কাই বড় টাঙি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদালদা তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবাহাই সামং খাইজারানো আং বিশেষ খাই বংনো ওয়ার্নিং না মুসুঙ্গ naro tibrasa dopa hani bolai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dopa ne kaham bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanon abon bagi tin tibra tharo বিশেষ kai tin tibra tharo patni mobong program tongo abon bagi ang tin o kono sanai patni chini barote janata party BJP ni flag kaje tongono borok kebono singya oi flag no pujai kipka ang abon bagi bang efer kanya karon sing je samamani kono dol ni flag no punya hanggai o dol ni je naikol tangna o damar phan phun khanya nangai sing horna nangai erpore je system tongna o system khanya nangai kintu boro abon khaya boro bahudir phungo seng nijina raja hani wangsugun o bahage je khaitongmani gundagiri khaitongmani bomno thungo kebate phiyog aboni bagi dini je sini je mandani je party bise je hot phanan kalangmani o hot phanan rangno boro oro 6-7 jona tongo so police report tongo 6-7 jona boro oron boro gobang mani bazar se paibe aku boro pustango pujani jotono hom dong khai osamotai nyani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton phajak joton kache atong kongi kirilai mani ngi tongkha o kirima bisimo se tini oba hageng lai tongha kai boro dati perasan thansa nangnai oma hai boro ti perasan thansa naya boro kok chimse thansa কিন্তু বড় কোনো দিন তীব্রাসান হাংক্রাই বাগে বড় নাইয়া তিনি বিজেপি পার্টি বি সবাই তো মানে কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোনো করে কয়েকদিন সেখান নর খানা 2 দিন সেখান হেজা মারাও
যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদ্রি বুকা সব বুঝাখা তিব্রাসান বুঝাখা কিন্তু গোबां বরক তিনি ও জায়গা কমেন্ট খাইও বিজেপি খাইনাকে সৈ মুসুক তো নों তিব্রা মতা খাইনাকে বুকেন नोंखौ ब सोंजानि बरं खाजा नोंखौ आसो बरक काहाम हा कक सानोसो रिगियाखौ दाखनो कक नि बुखुंनि कक सानोसो रिगियाखौ सै मुसुक आपनि मांसिखौ बंगको हे दूर अब हाय मांसिखौ बर द राजनीति खाइने बर बंनि दलनि जे अजामा होजोंनाय बर नुगे दा अब हाय अ कमेन्ट खाइदोंमोन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावामन बले सोंबो केबे बियो गया नाय जागा बुसु तिब्रा मसान बरक फांदं अ केबे मासान बन बियो गया जों आमन बगै साथै गलायो दिनै जारा निउस अनलाइन आं सानाय सिनि मिडिया फ्रेन्ड सम नर बबनो फुकास खादि मिडिया नि सामं फुकास खायनि जतनो फुकास खायमान ब जागा हामियां दंखा ब जागा काहामुं दंखा ब जागा तम खालायनो नां मिडिया पार्सन ब आपनो फुकास मा खायनाय आदिनि म नुखाना फरकसा सिनि तिब्रासा बरक मिडिया पार्सन बरक बुदा बुसुग राजिमा सिजा बयखे मोनयो नोंखे तिब्रा लेन गेटा लेन होनि अर दिल्ली थाङै मसां खाय गुरै रांकामै खायफायो अरके तिब्रासानि गोबां मानसिनि तिब्रा मथा खायमा नों दं मासाया गोबां मा दङ बंमाखे नों नायलिया नोंना गेटा तिब्रा लेन नायनाय तिब्रासान हांकरायनो नायनायबो आमोन बगै जों अलरेडि एफआईआर बो खायनाय बुस्थां एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बगै जे प्रोसेस आ प्रोसेस जों खायनाय आमसु थायनो मिडिया पार्सन बेला बेला हामबाय रो आं निजेबो हरन निजे सरि हामियाफार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदायबासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदायबासिन बर र बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आयके आसुलाय दङ गबलाय दङ यां बहक दङ नुजा बहक गुमान परिसे फाइले लके दल के आमी ताइ बारा कक सालिया जतन हामबाय हर काहाम জায়গাতে হামতো কিন্তু বড় খাম্পে কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বইও কোনো রেও না সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা পাক্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা এই করি না তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন সেই যে সময়কাল সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন যারা আজকে সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই মাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়ে খায় বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তো পার্টি আরেকজন সে এক্সপ্লোনিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না
আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা করছে, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। এরেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না। আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। प्रेमा কোন ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি। আগামী দিনেও আমাদের প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি সারাদিন 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট
তার মোবাইলে কার ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আজকে কোনো মোবাইল হলো না মোবাইলটা এই করো তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখছি তো ওই মোবাইলটা করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইদা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানের করো আমি আমু করতাম আমি মোবাইল চুরি করব তোর কাছে আইছে না আমি তুই করতাম তুমি তুই দে আর ইয়া দে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না গো বাবা রে কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 আগে তো আমি কইছি না আমি তোমার দান করছি আমি তারে দেখি আমি প্রথমে দান করছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নেই তুমি দেখছো আমি দেখি তো আচ্ছা এটা দে আটটা আন্দোলনে লগে গড়া তো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে না আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথা উত্তর বইতে মোবাইল আইটা দেন তিন লয়ে গেছে কথা বলা আমার মোবাইল নাই করে দেখি মোবাইলের হাত আছে এ দাও কত টাকা কাটতে গা জানা দাও কত আছে বাবু জানা লাগে ধরে জানা নোট খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি সে এসএমএস খুলে তো ঢুকছে কানালা দিয়া বেড়ি তো সিল গেছে আমরা এই করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিল সেন্ডা লাগে তো এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোক সেন্ডি নিজ আমার ঘরে জন্ম নিজ তুই ফর পাঁচটা বছর না করছ তোর সারা কিছু নাই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান তুই করছ তুই সেন্ডি আগে সেন্ডি সেন্ডি বাইর কর আগে তুই সেন্ডি বাইর কর তুই সেন্ডি আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তুই তোর মোবাইল নিয়ে নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের রেখা তুলছি কে নিচ্ছে কই তার এমনি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল হ্যাঁ বিছনামে দেবী মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না ডোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো তোমার কেউ বানছে এ বানছে গেছে কিন্তু মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা
সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি। এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ মিশনের মূর্তিটা দেখার সুযোগ পাইনি। তো আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে এটা তো জানি না। এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে শত্রুতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার যাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারিনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই ক্লিনিক্যাল সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা নন ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনিতে। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে বলে পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স পয়েন্টে ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা, ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায়, নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যে যারা করছে তারা, যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কি হয়েছিল? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি। তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাকে অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সঙ্গে। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা, লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি
এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়, তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলে উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল
কার্নিভেলের সমস্ত ক্লাব পুজো নিয়ে সেখানে কার্নিভেলের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত্ন আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিককে বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখুন শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়ের দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আজ আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দিন রাত সারাদিন প্রতিটি প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অংশের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি অসীম জাতি মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন, আমাদের আফ্রন করদলের মন্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই।
কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পর এই রাজ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। তো এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস, এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, সব দিকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ
যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি। আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন সমীর কুমার দেব মহোদয়। উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্গ থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়। আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা, এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান, এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত
দুনিয়া দেখেছে। জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান, 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে এবং ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু এই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে। যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি মানে জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি
যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষে দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। আর
মাগো তো ধ্যান দিত না না মেডিকেলে গেছিল 1 ঘন্টা হইছে এখনো না স্যার কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা ডিপিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টার্স কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের স্বার্থে এখন আমরা ডিসমিস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। সেকেন্ড হাইয়েস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, আপনি 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস গণ্যমানকের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায়
লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক ডক্টর অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালি 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার
ডক্টর মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ বয়স্ক মা তো কাপড় পরে নিয়ে ini semanggai bazar ni, sini semanggai ni party bis, BJP party bis, oh BJP party bis so, ramdi 7টা 7:30 di iwo, di Pramod hani borok hai, or sebaik-baik hor frangi selangkan. Aman bagi खबर मामा लगे लगे न आं yang phone थाबे पुलिस न खबर का जदन खबर का बरक के पुलिस ओके साइमे आइ जाव सांपुइ लाबो का ओलो खबर नाइ नेमानि पुलिस नि बुस्तांग न अ तिब्रामत नि जे गुन्दार हरि गलां आबनि बागै आं पुलिस प्रशासन न थानाय पुलिस नि बुस्तांग जुदि तिब्रा मथाने बरक जुदि हरि तं खांखाय बर तांगि रंया निचो आजागाव कयजना बं लगिबो गोदाल दा तंगनि खाखाय आबनि बागै आं साना मुसुंगो दिनि जाराव बाहाय सामं खायनारांनो आं विशेष खाय बंनो वार्निं रेना मुसुंगो नरो तिब्रासा दफा दफा हानि बुलायलायि बरनो बुवै सिकिर बुवै बखर फातिरि बुवै नरो कोन दिनि दफानि काहामनि बागै नरो नायाबो नरो गाय निजिनि बह पुंनानि निजिनि न काहाम खायनानि अमनि बादे ताइ कुन गरिखानों आबन बागै तिन तिब्रामाथारो विशेष खाय तिनि तिब्रामाथारो पातनिमो बं प्रोग्राम दंगो आबन बागै आं तिनि अ कोनो सनाय पातनिमो छिनि भारतीय जनता पार्टी बीजेपी नि फ्लैग काजे तंगनो बरक केबनो सिंगियावै फ्लैग न फुसे खिबका आं आबन बागै आं एफेयार खाय कारण जों जे साइमामानि कोनो दलनि फ्लैग न फुइया हांगाय अ दलनि जे नायखल दंनो अ दामान फान फुन खायना नांनाय सिंहरन नांनाय एफरे जे सिस्टेम दंनो अ सिस्टेम खायना नांनाय किन्तु बर आबनो खाया बर बाहुदिर फुनुगो सेंसें निजिना राजा हानि वांसुगो अ बागे जे खायदोंमोन गुन्दागिरि खायदोंमोन बमनो थंगो केबते फिउ आबनि बगै दिनै जे सिनि जे मानदानि जे पार्टी बिसे जे हर फनान गलांमानि अ हर फनान रंनो बर अर 6-7 जना दङ सो पुलिस रिपोर्ट दङ 6-7 जना बर अरन बर गोबां माने बाजार से पाइबेको बरक बुस्ताङो पूजानि जतन हम दं खाय असमताय नायनानि बाजार हाते खायनानि पाइनाय ओगो पाइनाय र बाजार खायनाय र हालनाय जतन फाजा जतन कासे आतंक कौमि किरलायमानि ओइ दंखा ओ किरिमा बिसिङो से दिनै अबा हागेंलै दं हांखाय बर दति परसन थांचा नांनाय अमा हाय बर ति परसन थांचा नाया बर कक्सिमसे थांचा किन्तु बर कोनो दिन ति परसन हांग्राय बगे बर नाया दिनै बीजेपी पार्टी बिसबाय त मनाय कोनो माना करे और नासिल ना बादे ताई कोनो करे कयेकदिन सिगां नर खोना 2 दिन सिगां हेजामाराव जिनि जनजाति मोर्चानि भाइस प्रेसिडेन्ट मंगलदेव बर्मन बखर फाद्रि बुका सब बुजाखा तिब्रासान बुजाखा किन्तु गोबां बरक दिनै अदागा कमेन्ट खायो ए बीजेपी खायनिके सै मुसुक तो नों तिब्रा मथा खायनिके बुखन नों बो संसानि बरम थाजा नोंके आस बरक काहाम हा कक सानसे रगियाको दाखनो कक नि बुखनि कक सानसे रगियाको सै मुसुक आपनि मांसिको बंगको हे दूर अब हाय मांसिको बर द राजनीति खायने बर बंगनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा अब हाय अ कमेन्ट खायदोमन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावावन बले सोंबो केबे बियोगिया नाय जागा बुसु तिब्रा मथान बर बुसु फांदं अ केबे माखान बन बियोगिया जों आमन बगै सादै गलायो दिनि जारा निउस अलानो आं सानाय सिनि मिडिया फ्रेन्ड संनो नर बबनो फुकास खादि मिडिया नि सामं फुकास खायनानि जतनो फुकास खायमान ब जागा हामियां दंखा ब जागा काहामुं दंखा ब जागा दम खालायना नां मिडिया पार्सन ब आपनो फुकास मा खायनाय आदिनि मनु खाना फरक सिनि तिब्रासा बरक मिडिया पार्सन बरक बुजा बुसुग राजिमा सिजा बयखे मोनयो
नोंखौ त्रिपुरा लेन होनो अर दिल्ली थाङै मसांखाय गुरै रां खामायखाय फैयो अरखौ त्रिपुरा साननि गोबां मानसिनि त्रिपुरा माथा खायफा नों दं मासाया गोबां मा दङ बंबाखै नों नायलिया नोंना गेदेर त्रिपुरा लेनाय त्रिपुरा सान हामखरायनो नायनायबो आमोन बगै जों अलरेडि एफआईआर बो खायनाय बुस्थुआव एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बगै जे प्रसेस आ प्रसेस जों खायनाय आमसु खायनो मीडिया पर्सन बेला बेला हामबाय आं निजेबो हरन निजे सरि हामियाफान मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदायबासिनि बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदायबासिनि बरक बुजिना नांनाय दिनै दुगान दोननाय जातिर बद खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ यां बहक दङ नुजा बहक गुमान पुलिस फाइले लके दल के आमी ताइ बारा कक थालिया जदन हामबाय हरका हाम অনেক বড় রকম যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাই গায় বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সকন্ডিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ সারা আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। प्रेमा কোন ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের শিক্ষা জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিও না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তারা দম কম নেই আজকে কোনো মোবাইল হলো না মোবাইলটা ইয়ে করো তার লকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে বড় করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইম না আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কি টাকা সব আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আইছে টানে করো আমি আমু করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই দে আর ইয়া দে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না বাবা রে কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 আগত সব দে আমি কইছি না আমি তোমার দান করতে জানি আরে দেখে আমি প্রথমে দান করছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো আরে দেখে
আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর বাইতে মোবাইল আইটা দেন আমার মোবাইল নাই করে দেখি মোবাইল হাত আছে এ দর কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে ঘুমাও তো জানা লাগা ধরে জানা লক খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি আছে সমস্যা খুলে তো ঢুকছে কানা লাগিয়া বেড়ি তো সিল লাগাছে আমি এই করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলি যে সেন্ডা লাগিয়ে তো এর আগে তুমি তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার বাড়ি জন্ম নিজ তুই তুই ফর কয়েকটা বড় না করছো বাইতে বেরোবে সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান আগে 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 তুই চেঞ্জ বাইর কর তুই চেঞ্জ আগে বাইর কর আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচ্ছে কই তারেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ফালে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল ফালে গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ফালে গেছে ট্রাস মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি রাত্রে পুলিশ আসলো নি কোটা পরে আইছিল তাহলে ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সবটা গাছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেই কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণটা কাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা যায় এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে আয় বানছে জানো তো কোনো সুকে বানছে এ বানছে গেছে কি মুক্তি সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল সেটা কে বা কারা করে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করেছে সেটা তো জানি না এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ আশ্রমে কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লবপুত্র পাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেট ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা এটা ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনি। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচে পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউবি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নয়টি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউর সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধ হয়ে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এক্ষণে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সঙ্গে। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত্ন আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব
দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। জাগতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় অত্যন্ত অংশগ্রহণ, কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা,
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে, এবং সেটা অঙ্ক বলছে। যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব থেকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কে কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্গ থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে এবং ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়াদ্দেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। হ্যাঁ মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখন স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্ট্রোর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100 সেকেন্ড হাইস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, আপনি 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমানকের যে যখন উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসছি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় উপস্থিত আছেন। আমাদের সদর জেলা আহ্বায়ক ডক্টর অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর, কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা কাপড় তুলে নিয়ে Paham ini yang mandai bazar ni sini yang mandai ni party bis BJP party bis और BJP party bis so ramdi 7টা 7:30 di iwo di pramot hani borok khai और subai bai khor nang islang amani bagi खबर मामा लगे लगे न आं yang phone khai police na खबर ka जदन खबर का बरक के पुलिस ओके साइमे आइ जाव सांपु लाव का ओलो खबर नाइ नेमेनि पुलिस संगे बुस्तांगो न अ तिब्रामत ने जे गुन्दार हरि गलाम आबनि बागै आं पुलिस प्रशासन न थानाय पुलिस नि बुस्तांगो जुदि तिब्रा मथाने बर जुदि हरि तं खांखाय बर तांगि रंया निचो आजागाव कयजना बं लगिबो गोदालदा तंगनि खाखाय आबनि बागै आं साना मुसुंगो तिनि जाराव बाहाय सामं खायनारानो आं विशेष खाइ बंनो वार्निं ने नामु सुंगो नरो तिब्रासा दफा दफा हानि बुलाय लायि बरनो बुवै सिकिर बुवै बखर फातिर बुवै नरो कोन दिन दफाने काहाम दि बागै नरो नायाबो नरो गाय निजिनि बहक पुंनानि निजिनि न काहाम खायनानि अमनि बादे ताइ कोन गरिखानो आबन बगै तिन तिब्रामथारो विशेष खाइ तिन तिब्रामथारो पातनिमो बं प्रोग्राम दंगो आबन बगै आं तिनो अ कोनो सनाय पात निवचिनि भारतीय जनता पार्टी BJP नि फ्लैग काटे तंगनो बरक केबनो सिंगावै फ्लैग न पुजै खिबका आं आबन बागै आं एफेयार खानि कारण जों जे साइमानि कोनो दल नि फ्लैग न पुnya हांगाय अ दल नि जे नायखल दंनो अ दामान फान फोन खायना नांनाय सुमहरन नांनाय एफरे जे सिस्टेम दंनो अ सिस्टेम खायना नांनाय किन्तु बर आबनो खाया बर बाहुदिर फुनुगो सेंसें निजिना राजा हानि वांसुगो अ बागे जे खायदोंमोन गुन्दागिरि खायदोंमोन बमनो जोंङो केबते फियो आबनि बगै दिनै जे सिनि जे मानदानि जे पार्टी बिसे जे हर फनान गलामनि अ हर फनान रंनो बर अर 6-7 जना दंगो पुलिस रिपोर्ट दंगो 6-7 जना बर अरन बर गोबां माने बाजार से पाइबेको बरक बुस्तांगो पूजानि जतन हम दं खाय असमताय नायनानि बाजार हाति खायनानि पाइनाय ओगो पाइनाय रक बाजार खायनाय रक हालाय जतन फाजा जतन कासे आतंक कौमि किरलायमानि ओइ दंखा ओ किरमा बिसिमो से दिनै अबा हाकेंलाय दं हांखाय बर दति परसन थांचा नांनाय अमाय बर ति परसन थांचा नाया बर कक सिमसे थांचा किन्तु बर कोन दिन ति परसन हांग्राय बगे बर नाया दिनै BJP पार्टी बि सबाय त मनाय कोन माना करे और नासिलना बादे ताइ कोन करे कयदिन सिगां नर खोना 2 दिन सिगां हेजा माराव दिनै जनजाति मोर्चानि भाइस प्रेसिडेन्ट मंगलदेव बर्मन बखर फाद्रि बुखा सब बुजाखा ति परसन बुजाखा किन्तु गोबां बरक दिनै अदागा कमेन्ट खायो ए BJP खायनिके सै मुसुक तो नों तिबारा मथा खायनिके बुखन नों बो सोंजानि बरं गाजा नों आसे बरक काहा हा कक सानसे रेगियाखौ दाखनो कक नि बुखनि कक सानसे रेगियाखौ सै मुसुक आपनि बांसिको बंगको हे दूर अब हाय बांसिको बर द राजनीति खायने बर बंगनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा अब हाय अ कमेन्ट खायदोमन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावावन बले सोंबो केबे बियोग्या नाय जागा बुसु तिब्रा मथान बर बुसु फांदं अ केबे माखान पन बियोग्या जों आमन बगै सादै गलायो दिनै जारा निउस हलानो आं सानाय सिनि मिडिया फ्रेन्ड सम नर बबनो फुका खेदि मिडिया नि सामं फोकास खायनानि जतनो फोकास खायमान ब जागा हामयां दंखा ब जागा काहाम दंखा ब जागा दम खालायना नां मिडिया पार्सन ब आबनो फोकास मा खायनाय आदिनि म नुखाना फरकसा सिनि तिब्रासा बर मिडिया पार्सन बर बुजा बुसग राजिमा सिंजा बयखे मोनयो नोंके तिब्रा लेन गेटा लेन हनि और दिल्ली थाङै मसां खाय गुरै रांकामै खायफायो और के तिब्रासा नि गोबां मतिनि तिब्रा मथा खाय फानों दं मासाय गोबां मा दङ बं माखे नों नायलिया नों गेटा तिब्रा लेन नाय तिब्रासा हांकरै नर नायबो आमन बगै
जों अलरेडि एफआईआर बो खायनाय बुस्थुआव एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बागै जे प्रसेस आ प्रसेस जों खायनाय आमसो खायनो मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजेबो हरन निजे सरि हामिया पान मा फाइयाव मानदायो तांयना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदाय बासिन बरक बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आयन के आसुलाय दङ गबलाय दङ यांग बहक दङ नुजा बहक कुमार पुलिस फाइले लोके दल दल के आमी ताइ बारा कक थालिया जतन हामबाय हर काहाम জায়গাতে তো হাত কিন্তু পুরা খাম্পে কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়ে খায় বিজেপি সবই বিজেপি পার্টি সবই বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সকন্ডিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই
যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য, ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোন ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এডি নাম কো মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি সারা 10 মিনিট ঘুমাইছি একটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করো, তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলটা দেই তো ওই মোবাইলটা ধরে বড় করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কি করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না, তুই মোবাইল চুরি করছ কোনটা কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানে করো আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই কেন আর ইয়া দে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না গো বাবা রে কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 আগে তো আমি কইছি না আমি তোমার দান না কইছি আরে দেখি আমি তোমার দান না কইছি আমার কোন জিনিস আমি কি জানো আমি বলতে আমি তুমি দেখছো
আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর বলতে মোবাইল আইটা দেন আমার মোবাইল নাই করে দেন মোবাইল হাত আছে এ দর কত টাকা কাটতে গানা দাও কত আছে ঘুমাও গানা লাগা দৌড় নোট খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি সে এসএমএস খুলে তো দুসরা গানা দিয়া বেড়ি তো সিল লাগাছে আমার এই তো করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলি যে সেন্ডা লাগিয়ে তো এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তাবুদের লোক সেন্ডি নিজ আমার ঘরে জন্ম নিজ তুই ফর কয়েকটা বছর না বছর সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি মরণদার দলে কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান তুই সেন্ডি আগে সেন্ডি বাইর কর আগে তুই সেন্ডি বাইর কর তুই সেন্ডি আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে মোবাইল ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাক্কা তুলছি কে নিচে কই জানেননি কে নিচে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি কোটা পরে আইছিল রাত্রে পরে 5টার সময় তারে ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সবটা গাছ থেকে এই যে আমরা এখান থেকে একটা টানা দেই কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন এ আরে ওই বলো এখানে আয় বানছে জানো তো তোমার কেউ বানছে এ বানছে গেছে কি মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামী মূর্তিটা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের পুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করে সেটা তো জানি না এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা করে আবার পাইতাম না। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিউরোলজি সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চা সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা ওটা ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকে কিডনিতে। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নয়টি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যে যারা করছে তারা যারা আমাদের ওটিদের সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং করে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সঙ্গে। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলে উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। সামনে তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব,
দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মন্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পর এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব থেকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যেন হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক ফেডের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে, ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াজেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াজেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়াজেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়াজেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে না ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে ইয়ে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। হ্যাঁ মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখন স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা ডিপিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টাস কোম্পানি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100। মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4র্থ স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়েছে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, সামনে 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য প্রস্তুত, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যদি চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর, কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং আটবদ্দালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা ওনারা তো কাপড় তুলে নিয়ে Paham ini sing mandai bazar ni sini sing mandai ni party bis BJP party bis BJP party bis so romdi 7টা 7:30 di iwo di pramot hani borok khai or subai bai hor sang islang aman bagi খবর মামা লগে লগে no ang yang phone khai police tang খবর ka যখন খবর কা বড়কে পুলিশ ওকে সাইমি আইন যাও সাম পুইলা ওকে ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝকাঙ্গন ও তিপ্রামথনি যে গুন্দার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝকাঙ্গ যদি তিপ্রা মথানে বড় যদি হরি তং খাঙ্কাই বড় টাঙ্গি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদালজা তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইনারানো ang বিশেষ kai bangno warning na mo sungo naro tibrasa dopa hani bulai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dopa ne kaham bagi naro na yabo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanon abon bagi tin tibrama tharo বিশেষ kai tin tibrama tharo patni mo bang program tongo abon bagi ang tin o kono sanai পাঁচ নিউচিনি ভারতে জনতা পার্টি বিজেপি ফ্ল্যাগ কাজে কমানো বড় কেবল সিংয়া ওই ফ্ল্যাগ ন পুজে খিপকা আং আবন বাগি আং এফেয়ার খাই কারণ जों যে সাইমামানি কোন দলনি ফ্ল্যাগ ন পুইয়া হাঙ্গাই ও দলনি যে নাইকল দङ ও দামার ফান ফোন খাইয়া নাंनाय সুমহর নাंनाय এরপরে যে সিস্টেম দङ ও সিস্টেম খাইয়া নাंनाय কিন্তু বড় আবন খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়ানসুগো ও বাকে যে খাইদমন গুন্দাগিরি খাইদমনি বমনো থङो কেবতে ফিউ aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan gelangmani o hot phanan rangno boro oro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona boro oron boro gobang mane bazar se paibe ko boro pustango pujani jotono hom dong khai osamotai nani bazar hati khanyani painai ugo painai ro bazar khanya ro halai joton phajak joton kache atong kongi kirlaimani ngi tongkha o kirima bisingo se dini oba hagenglai tongha kai বড় দতি পারসান থানচা নাংনাই অমাহাই বড় তি পারসান থানচা নাইয়া বড় কক চিমসে থানচা কিন্তু বড় কোন দিন তি পারসান হাংক্রাই বাগে বড় নাইয়া দিনি দিনি বিজেপি পার্টি বি সবাই তা মানাই কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদ্রি বুকা সব বুঝাখা তি পারসান বুঝাখা কিন্তু গোবাং বড় তিনি ও জায়গা কমেন্ট খাইও হে বিজেপি খাইনিকে সই মুসুক তো nung tibara mota khanya ke bukan nung bo sungsani borong kaca nung ke asu borok kaham ha kok sana seregi ko takpono kok ni bukung ni kok sana seregi ko sui musuk apni bangsi ko bongo ko he dur aba hai bangsi ko bor da rasi di khanya boro bong ni dol ni je oda ma hunjang nai bor nuge da aba hai o comment khai to man nuge da busuk chiplai ka boro bo amon bai sungmo sadai kalayo sungmo sawawan bale sungmo kebe biogya nai jaga busuk tibara motan boro busuk phantong o kebe makan pun biogya jeng abon bagai সাথে গেলায় তিনি যারা নিউজ চালানো আং সানাই চিনি মিডিয়া ফ্রেন্ড হনো নর ববনো ফোকাস খাদি মিডিয়া নি সামং ফোকাস খাইনি যতন ফোকাস খাইমানো ব জায়গা হামিয়াং দংখা ব জায়গা কাহামং দংখা ব জায়গা দম খালাইনা না মিডিয়া পারসন ব আপনো ফোকাস মা খাইনাই আদিনি মো নুখানা ফরকসা চিনি তিব্রাসা বড় মিডিয়া পারসন বড় বুঝা বুঝছলা আজিমাই সিনজা বইখে মনিयो नोंखे तिब्रा लेन गेटा लेन हनि अर दिल्ली थाङै मसां खाइ गुरै रांकामै खाइ फैयो अरके तिब्रा सानि गोबां मानसिनि तिब्रा मथा खाइ मानुं दं मासाया गोबां मा दङ बं माखे नों लाइलिया नोंना गेटा तिब्रा लेन नाय तिब्रा सान हांकराइ नर नायबो
Aman bagai जों अलरेडी एफआईआर बो खाइनाय बुस्थुआव एफआईआर खाइनाय जे नांगौमानि सरकार बागै जे प्रोसेस आ प्रोसेस जों खाइनाय आमसो खाइन मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजे बो हरन निजे सरि हामिया पान मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय साइमाना नांनाय अ मानदाय बासिन बर र बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ यां बहक दङ नुजा बहक गुमान परिस फाइले लोके दल दल के आमी ताइ बारा कक सालिया जदन हामबाय हर काहाम জায়গাতে হামতো কিন্তু পুরা খাম্পে কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা এই করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য Okay.
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়ে খায় বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সকন্ডিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ সারা আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোন ধরনের একটা অবজেকশন সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি। আগামী দিনেও আমাদের শিক্ষা জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কোন এর নাম কোন মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি রাতে 10 মিনিট ঘুমাইছি একটা যে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার দমকম নেই আজকে কোন মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করে তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলে দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে বড় আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইম না আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর চুরি হতো না রে বুঝা আমার আমরা বাড়িতে নতুন না তো আমি যেটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানে করো কেমন আইছে টানে করতে আমি আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই টানে আরে ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে এই সেন্টার বাইক করতে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করতাস আমি কইছি না আমি তোমার জানলা কো জানি আরে দেখি আমি প্রথমে জানলাম কইছি আমার কোন জিনিস আমি কি জানো বলতে আমি নিজে দেখছো
আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর কইতে মোবাইল আইটা তাহলে আমার মোবাইল নাই করে দেখি মোবাইল হাত আছে এ দর কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে ঘুমাও তো জানা লাগা দর কইতে জানা লক খুলে লাইছে দরকার ভাই না এর বাড়ি সে সমস্যা খুলে তো ঢুকছে জানা দিয়া বেড়ি তো সিল লাগাছে জানা লক খুলে লাইছে করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলি যে সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোক সেন্ডি নিজ আমার ঘরে জান নিজ তুই তুই ফর কয়েকটা বছর এনে বসো বাইতে বের করে ধরা হইছে না সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান তুই সেন্ডি আগে সেন্ডি আগে তুই সেন্ডি বাইর কর তুই সেন্ডি আগে বাইর কর আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাক্কা তুলছি কে নিছে কই জানেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলেরই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি রাত্রে পুলিশ আইছিল নি ঘটনা পরে আইছিল রাত্রে যায় পরে তারে ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না ডোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে আয় বানছে জানো তো মোসে কেউ বানছে এ বানছে গেছে এখানে মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ মিশনের মূর্তিটা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করেছে এটা তো জানি না এটার আমি বিচার তো অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সঙ্গে এরকম শত্রুতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম না। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই নেটো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতে আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চার পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা নন ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনি। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউবি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুনে পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স কয়েটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাকে অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল 3 শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম 3 শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব।
দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অঞ্চলের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মন্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে, এবং সেটা অঙ্ক বলছে। যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস, এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব থেকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কে কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন, এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে এবং ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হবে। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে এক লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি মানে জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন,
বধূ হত্যা, গণধর্ষণ এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন AIDSO, AIDIU, AIMSS এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, AIDSO জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন AIDSO ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে আরো চাপ ক্লোজ করে রাখো এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। AIMSS, AIDIUর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিটা একটু সরেন। এদিকে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। হ্যাঁ মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে, এখন
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্ট্রোর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়। আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি। আপনি 70 বারের উপরে কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতেও নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো
যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে, আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজি যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যদি চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর, কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং আটবদ্দালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা তারা তো কাপড় তুলে নিলেন। Paham sini sing mandai bazar ni sini sing mandai ni party bis BJP party bis BJP party bis so romdi 7টা 7:30 di iwo di pramothani borok khai oro subai bai hor frang islang amani bagi খবর মামলা লগে লগে ন আং yang phone khai police nang খবর ka যখন খবর কা বড় কে পুলিশ ওকে সাইমি আই যাও সাম কইলা ওকে ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝতাঙ্গন ও তিপ্রামথনি যে গুন্দার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝতাঙ্গ যদি তিপ্রা মথানে বড় যদি হরি তং খাংকাই বড় তাঙ্গি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদালদা তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইনারাং ang বিশেষ kai bangno warning na mo tungo naro tiprasa dopa hani bulai lai borno buoi sikir buoi bokhor phatir buoi naro kon din dopa ne kaham di bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanong abon bagi tin tipramatharo বিশেষ kai tin tipramatharo patnimo bong program tongo abon bagi ang tino o kongno sanai পাত নিউচিনি ভারতে জনতা পার্টি বিজেপি ni flag kaje tongmano borok kebono singya oi flag no pujai khibka ang abon bagi ang affair khai karon जों जे साइमानि कोनो दल नि flag no punya hangkai o dol ni je naikol tangna o damar fan phone khanya nangai sum horna nangai এরপরে যে সিস্টেম তংমানো ও সিস্টেম খাইনা নাই কিন্তু বড় আমনো খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়াংসুগৈ ও বাকে যে খাইতমন গুন্দাগিরি খাইতমনি বমনো जोंगो केबते फिउ আবনি বগৈ দিনে যে সিনি যে মানদানি যে পার্টি বিষয় যে হট ফনান গলামানি ও হট ফনান রংনো বড় বড় 6-7 জন দङ সব পুলিশ রিপোর্ট দङ 6-7 জন বড় অরন বড় গোবাং মানে বাজার সে পাইবেয়াকো বড় পুস্তাঙ্গ পূজানি যতন হম দং খাই অসমতাই নাইনানি বাজার হাতে খাইনানি পাইনাই ওগো পাইনাই রক বাজার খাইনাই রক হালার যতন ফাজা যতন কাছে আতং কমি কিরলাইমানি উনি দংখা ও কিরমা বিচিমো সে দিনে অবা হাকেংলাই দং হাंगाय বড় দতি পারসান থানচা নাংনাই অমাহাই বড় তি পারসান থানচা নাইয়া বড় কক সিমসে থানচা কিন্তু বড় কোন দিন তি পারসান হাংক্রাই বাগে বড় নাইয়া দিনে বিজেপি পার্টি বি সবাই তা মানাই কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদ্রি বুকা সব বুঝাখা তি পারসান বুঝাখা কিন্তু গোবাং বড় তিনি ও জায়গা কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সই মুসুক তো নং তি পারসান তি পারা মতা খাইনিকে বুকেন নং বো संसारि बरं गाजा नोंखा आसे बरं काहाम हा कक सानसे रगियाखौ दाखनो कक नि बुखुंनि कक सानसे रगियाखौ सै मुसुक आपनि बांसिखौ बंगको हे दूर अब हाय बांसिखौ बर द राजनीति खाइने बर बंनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा अब हाय अ कमेन्ट खाइदोमन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय संबो सादै गलायो संबो सावावन बले संबो केबे बियोग्या नाय जागा बुसु तिब्रा मसान बर बुसु फांदं अ केबे माखान पन बियोग्या जों आमन बगै साथै गलायो दिनै जारा निउस हलानो आं सानाय सिनि मिडिया फ्रेन्ड हनो नर बबनो फुका खेदि मिडिया नि सामों फोकास खायनि जतनो फोकास खायमन ब जागा हामयां दंखा ब जागा गाहाम दंखा ब जागा दम खालायनो नां मिडिया पार्सन ब आपनो फोकास मा खायनाय आदिनि म नुखाना फरकसा सिनि तिब्रासा बर मिडिया पार्सन बर बुजा बुसगला जिमा सिजा बयखे मोनयो नोंखे तिब्रा लेन गेटा लेन होनि अर
Dili tangi mosang kai guri rangka mai kai payo orke tibarasan ini kebang macini tibara masa kaya panung dong masa ke bong matunggu bong makin neng nailia neng nager tibalan nanya tibarasan hamkarinor nanya apa aman bagai sing already FIR bo khainai bustang FIR khainai je nangkung mani sorgar bagai je proses sing khainai amsi khaino media person bela hambai ro ang nije bo horon nije sori hamya pan ma phayo mandayo tangi na kokle abo o mandai basin borok sana nangnai saimana nangnai o mandai basini bororo bujina nangnai dine dugan nai jatir bot khlanye borok bujina nangnai o pulis prosason nang mahin dayu ha ayang ke asule dong goblek dong yang bohok ke teman nuja bohok kuman polis phaile uloke dol ke ami tai bara kok thalia jodona hambai por kaham জায়গাতে তো হাত কিন্তু পুরা খাম্পে কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই মাংলাম আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাই গায় বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সকন্ডিং এ আছে মেন কালপিটেড যেমন এই গোয়ায় যে লাগানো হয়েছে গতকাল রাত্রে 7:30টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না অ্যারেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো
আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। प्रेमा কোন ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এডি নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি সারা 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আজকে কথা মোবাইল হলো না, মোবাইলটা এই করে তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলটা দেই না, ওই মোবাইলটা বড় বড় করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল না শালা তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি দিতে নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না, তুই মোবাইল চুরি করছ কোনটা কো আইদা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানে করো আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি দুইটা দে আর ইয়া দে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না গো বাবা রে সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 আগে তো আমি কইছি না আমি তোমার দান করছি আমি তারে দেখে আমি প্রথমে দান করছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো আরে দেখে দিছো
আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর বলতে মোবাইল আইটা তুমি মোবাইল নাই করে দেখি মোবাইল হাত আছে এ দর কত টাকা কাটতে গানা দাও কত আছে ঘুমাও এর আগে তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি আমার ঘরের জন্ম সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে তুই করবি আমি করতে আনছো আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তুই তোর মোবাইল নাই করতে তারপরে মোবাইল ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটছে দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাক্কা তুলছি কে নিছে কই জানেননি কে নিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি কথা পরে আইছিল তাহলে ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে সব দোকানো নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো তোমার কেউ বানছে এই বানছে গেছে কিন্তু মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ মিশনের মূর্তিটা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করেছে এটা তো জানি না এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা করে আবার পাইতাম না। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেট ইউজে ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা ওটা ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকের কিডনিতে। তো ডান দিকের কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকের কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভিসিকোস্টমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স পয়েন্টটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা, যারা আমাদের ওটিদের সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাকে অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এক্ষণে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। সামনে তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজোকে নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত্ন আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব,
দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আজ আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকা, প্রত্যন্ত অঞ্চলে যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখতে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে বলব এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন উনি প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা,
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে, এবং সেটা অঙ্ক বলছে। যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব থেকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্থনের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে। কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যেন হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্গ থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয় সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে বাছুও করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছেও আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওআইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে ইয়ো তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখনো। না স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাটালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এর সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100। সেকেন্ড হাইয়েস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4র্থ স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়েছে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 70 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি আপনি 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতেও নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস গণ্যমান্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সে দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যদি চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন, আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন, আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং বদওয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা তারা তো কাপড় তুলে দিলেন। Paham sini mandai bazar ni sini mandai ni party bis BJP party bis oh BJP party bis so ramdi 7টা 7:30 di iwo di pramothani borok khai oro subai bai khor sang lang amani bagi khobor mama logi logi no ang yang phone khaibe police na khobor ka যখন খবর খা বড় পুলিশ ওকে সাইমি আইন যাও সামপুই যাবো খায় ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝলাম অ তীব্রা মতনে যে গুন্ডার হরি গেলাম আবনি বাকি আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝলাম যদি তীব্রা মথানে বড় যদি হরি তং খাঙ্কাই বড় টাঙি রঙিয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদাল জাক তংনি খাখাই আবনি বাকি আং সানা মুসুঙ্গ তিনি যারা অবাহাই সামং খাইনা রানো ang বিশেষ kai bangno warning ni namu sungo naro tibrasa dopa hani bolai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dopa ne kaham di bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanoni abon bagi tin tibramotharo বিশেষ kai tin tibramotharo patni obong program tongo abon bagi ang tin o kono sanai পাঁচ নিউচিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি ফ্ল্যাগ কাজে তোমানো বড় কে বনো সিংয়া ওই ফ্ল্যাগ ন ফুচে খিপকা আং আবন বাগি আং এফআইআর খাই কারণ जों যে সাইমামানি কোন দলনি ফ্ল্যাগ ন ফুইয়া হাঙ্গাই ও দলনি যে নাইকল দন ও দামার ফান ফোন খাইয়া নাंगनाय সুংহরন নাंगनाय এরপরে যে সিস্টেম তোমানো ও সিস্টেম খাইয়া নাंगनाय কিন্তু বড় আবন খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়ানসুগো ও বাকি যে খাইতমন গুন্দাগিরি খাইতমন বমনো जोंङो केबते फियो aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan gelangmani o hot phanar rongno boro oro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona boro oron boro gobang mani bazar se paibe aku borok bustango pujani joton hom dong khai osamotai nani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton bhaja joton kache atong kongi kirilai mani ungi tongkha o kirima bisingo se dini oba hagenglai tongha kai বড় দতি পারছান থানচা নাংনাই অমাহাই বড় তি পারছান থানচা নাইয়া বড় কক সেমসে থানচা কিন্তু বড় কোন দিন তি পারছান হাংক্রাই বাগে বড় নাইয়া দিনি যিনি বিজেপি পার্টি বি সবাই তা মানে কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেববর্মন বখর ফাদির সব বুঝাখা তি পারছান বুঝাখা কিন্তু গোবাং বড় তিনি অদাga কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সই মুসুক তো nung tipara mota khanya ke bukan nung ke bo sunjani borong kaca nung ke asal borok kaham ha kok sana seregi aku tak kono kok ni bukum ni kok sana seregi aku sui musuk apni bangsi ko bongo ko he dur apa hai bangsi ko borok da rasi di khanya borok bong ni dol ni je oda ma hanjang nai borok nuge da apa hai o comment khai kaman nuge da busuk siplai ke borok bo amon bai sungbu sadai kelayo sungbu sawawan belai sungbu kebe biogya nai jaga busuk tipara motan borok bu phantong o kebe makan pun biogya jeng abon bagai satai kelayo ini cara news olano ang sanai sini media friends hono nor bono buka khedi media ni samong fokus khanya ni jotono fokus khaimano bo jaga hamyang tongkha bo jaga kahamung tongkha bo jaga tom khalanya nang media person bo abono fokus ma khanyai adini mo nukhana faroksa sini tibrasa borok media person borok buta busuk la jima sinja boike moniyo nengke tibra len geta len hini oro Dili tangi mosang khai guri rangka mai khai payo orke tibra san ini kebang mati ni tibra masa khai manung dong masa kebang matong bong mai ken neng nailia neng na geta tibra len nanyai tibra san hamkari nor nanyai bo aman bagai
जों अलरेडि एफआईआर बो खायनाय बुस्थुआव एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बागै जे प्रसेस आ प्रसेस जों खायनाय आमसु खायनो मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजेबो हरन निजे सय हामियापान मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदाय बासिन बर र बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ यां बहक दङ नुजा बहक कुमार पुलिस फाइले लके दल दल के आमी ताइ बारा कक सालिया जदना हामबाय हर काहाम অনেক বড় রকম যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরোনো কার্যকর
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবং যদি মনে খাইয়ে খাই বিজেপি সবই বিজেপি পার্টি সবই বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সপ্লোর নিয়ে আসছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। प्रेमा কোন ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের শিক্ষা জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এডি নাম কো মোবাইলের লকটা বাংতো কোনা তারে আর মোবাইলের লকটা বাংতো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আজকে কথা মোবাইল হলো না মোবাইলটা এই করে তার লকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দিয়ে রাখি তো ওই মোবাইলটা বড় বড় শুনতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়িতে নতুন না তো আমি কি দেখা সব কাম মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোনটা কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানে করতে আমি আমু করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই টানে আর ইয়াতে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না বাবা রে কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করতাম আমি কইছি না আমি তোমার জানলাম কইছি আমি আরে দেখে আমি তোমার জানলাম কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নিজে তুমি দেখছো আরে দেখে
আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর বলতে মোবাইল আইটা তুমি মোবাইল নাই করে দেখি মোবাইল হাত আছে এ দর কত টাকা কাটতে গানা দাও কেন আছে ঘুমাও এর আগে তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি আমার ঘরে জন্ম সমস্ত জিনিসের দাম দিয়ে দিব, সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে তুই করবি আমি করতে আনছো আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তুই তোর মোবাইল নাই করতে এবারে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল, চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে। আমি চিৎকার করতাম না, চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি। এরপরে আমি ছেলের ডাইকা তুলছি। কে নিচ্ছে কই তারেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে, মোবাইলে দেখছে। আর আমি দেখছি ছেলেটা যাইতেছে, এই ছেলেটা মোবাইল হালে গেছিল। হ্যাঁ, বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে। ট্রাচ মোবাইল আমি আবার পাইছি। মোবাইলটা কার আসলো? ছেলের ওই সুরেশ। হ্যাঁ, পলাশ বনি। কোন জায়গার বাড়ি? বীরেন্দ্রনগর। এটা আর আপনার বাড়ি? মুরাবাড়ি। মুরাবাড়ি। হ্যাঁ। রাত্রে পুলিশ আইসলো নি? ঘটনা পরে আইছিল তাহলে ধরছে না পুলিশ? ধরছে না? কি নাম আপনার? আমার আশালতা ভৌমিক। সমান কইরাই আমরা টানাটা সবটা গাছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেয় কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ এলাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা যায়। এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো যে কোন কেউ বানছে এ বানছে গেছে কিন্তু মৃত্যু সম্ভব ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি। এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি। তো আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করতে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে এটা তো জানি না। এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সঙ্গে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম না। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতে আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চার পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা নন ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনিতে। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউবি মানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে, এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যেই বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল, আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স কয়েটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবিলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা, যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। শ্রেয়া শ্রেয়া আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত্ন আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব।
দেখুন শেষ পর্যন্ত কী হচ্ছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দিন রাত সারাদিন প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অংশের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মন্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর বরদুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যত সামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি। আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়। উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মাঠ থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়। আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে এবং ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু এই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওআইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে, এখন স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্ট্রোর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100। মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 70 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, সামনে 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসেছেন। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমানকের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য প্রস্তুতি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেক খান ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক ডক্টর অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা কাপড় তুলে নিলেন। Paham ini sing mandai bazar ni sini sing mandai ni party bis BJP party bis BJP party bis so romdi 7টা 7:30 di iwo di pramothani borok khai oro subai bagi hor frang islam amani bagi খবর মামা লগে লগে ন আং yang phone khai police na খবর ka যখন খবর কা বড় কে পুলিশ ওকে সাইমে আই যাও সাম পুলা ওকে ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝতাঙ্গন ও তিপ্রামথনি যে গুন্দার হরি গলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝতাঙ্গ যদি তিপ্রা মথানে বড় যদি হরি তং খাংকাই বড় টাঙ্গি রমিয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদালদা তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইনারাং ang বিশেষ kai bangno warning ni namu sungo naro tiprasa dopa hani bulai lai borno buoi sikir buoi bokor phatir buoi naro kon din dopa ne kaham di bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade dai kun gri khanong abon bagi tin tipramatharo বিশেষ kai tin tipramatharo patnimo bang program tongo abon bagi ang tino o kongno sanai পাত নিউচিনি ভারতে জনতা পার্টি বিজেপি ni flag kaje tongano borok kebono singya oi flag no pujai khipka ang abon bagi ang affair khai karon जों जे साइमानि कोनो दल नि flag no punya hangkai o dol ni je naikol tangno o damar fan phone khanya nangai sum horna nangai এরপরে যে সিস্টেম তংমানো ও সিস্টেম খাইনাং নাই কিন্তু বড় আমনো খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়ানসুগৈ ও বাকে যে খাইতমন গুন্দাগিরি খাইতমনি বমনো जोंङो केबते फियो আবনি বগৈ দিনে যে সিনি যে মানদানি যে পার্টি বিষয় যে হট ফনান গলামানি ও হট ফনান রংনো বড় বড় 6-7 জনা দংছো পুলিশ রিপোর্ট দং 6-7 জনা বড় অরন বড় গোবাং মানে বাজার সে পাইবেয়াকো বড় বুস্তাঙ্গ পূজানি যতন হম দং খাই অসামতাই নাইনানি বাজার হাতে খাইনানি পাইনাই ওগো পাইনাই রক বাজার খাইনাই রক হালার যতন ভাজা যতন কাছে আতং কমি কিরলাইমানি উনি দংখা ও কিরমা বিচিমো সে দিনে অবা হাকেংলাই দং হাঙ্কাই বড় দতি পারসান থানচা নাংনাই অমাহাই বড় তি পারসান থানচা নাইয়া বড় কক সিমসে থানচা কিন্তু বড় কোন দিন তি পারসান হাংক্রাই বাগে বড় নাইয়া দিনে দিনে বিজেপি পার্টি বি সবাই তা মানাই কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদ্রি বুকা সব বুঝাখা তিব্রাসান বুঝাখা কিন্তু গোবাং বরফ তিনি অদাga কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সৈ মুসুক তো নং তিব্রাসান তিব্রা মতা খাইনিকে বুকেন নং বো সঞ্চানি বরং কাজা নং আস বরক কাহাম হ্যাঁ কক সানাসে রেগিয়াকো দাখনো কক নি বুকনি কক সানাসে রেগিয়াকো সৈ মুসুক আপনি বাংসিকো বঙ্গকো হে দূর অবা হাই বাংসিকো বড় রাজনীতি খাইনে বড় বংনি দল ni je oja ma hujang nai bor nuge da ba hai o comment khai to man nuge da busuk siplai ka bor ba amon bai sungmo sadai kalayo sungmo sawawan bale sungmo kebe biyo kya nai jaga busuk ti bramosan bor busuk phantong o kebe makan pon biyo kya jeng amon bagai sadai kalayo ini jara news olano ang sanai sini media friends hono nor bo bono buka khadi media ni samong focus khanya ni jotono focus khaimano bo jaga hamyang tongkha bodaga kahamung tongkha bodaga dom khalanya nang media person bo abno focus ma khanyai adini mo nukhana faroksa sini tibrasa borok media person borok buda busel ajima sinja boike monuyo nengke tibra len geta len hini oro dilli thange mosang khai guri rangkame khai payo orke tibrasa ni gabang matini tibra mata khanya manung dong masaya gabang matong bong ma khen nang lailia nena geta tibra len nanyai tibrasa hangkari nor nanyai bo
Aman bagai जों अलरेडि एफआईआर बो खाइनाय बुस्थुआव एफआईआर खाइनाय जे नांगौमानि सरकार बागै जे प्रसेस आ प्रसेस जों खाइनाय आमसो खाइनो मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजेबो हरन निजे सरि हामिया पार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांना साइमाना नांनाय अ मानदाय बासिन बरर बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बत खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ यांग बहक दङ नुजा बहक गुमान पुलिस फाइले लके दल दल के आमी ताइ बारा कक थालिया जतन हामबाय हर काहाम জায়গাতে হাত কিন্তু পুরা খাম্পে কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন সেই যে সময়কাল সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন যারা আজকে সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে অনেক পুরনো কাজ Okay.
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাইমান ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাইমাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাইমান হুয়াকাই ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়াকাই বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকৈ মানুহ পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাইমাংলা নর রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সপন্ডিং এ আছে মেন কালপিটেড যেমন এই গোয়ার মধ্যে যে লাগানো গতকাল রাত্রে 7টা 7:30টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ কেউ সারা আমরা কথা বলবো না কেউ কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। প্রেমা কোনো ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো কি কো আমি আমি আমার আমি রাতে 10 সময় ঘুমাইছি একটা যে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি তো না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার দমগম নেই আচ্ছা এগুলো মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করে তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলে দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে করে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইম না আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি দিতে নতুন না তো আমি যেটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানের করো আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই জানে আরে ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে এই সেন্টার বাইক করে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 রাগ করছ সব দে আমি কইছি না আমি তোমার জানলা কো জানি আরে দেখি আমি কত টাকা কাম করছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো আরে দেখি
আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা কইতে মোবাইল আইটা আমার মোবাইল নাই করে দেব মোবাইল হাত আছে এ দাও কইতে না গাড়ি থেকে গানা দাও কত আছে মোবাইল তো জানা লাগা দৌড় দিতে জানা লক খুলে নিছে দরকার ভাই না এই বাড়ি সে সমস্যা খুলে তো ঢুকছে কানা দিয়া বেড়ি তো সিল লেগেছে আমি এই তো করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলে সেন্ডা লাগে এর আগে তো তাবিশার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তাবুদের লোক সেন্ডি নিজ আমার ঘরে জান নিজ তুই ফর পাঁচটা বড় না করছো বাইতে বের করে সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান তুই সেন্ডি আগে সেন্ডি আগে তুই সেন্ডি বাইর কর তুই সেন্ডি আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে এবারে মোবাইল ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটিয়া দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচে কইতা নেননি কে নিচে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইছিল নি ঘটনা পরে আইছিল রাত্রে যায় পরে 5টার সময় তারে ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সবটা গাছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেয় কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ এলাকাটা হয় না ডোকা লাগাইলে শব্দ শোনা যায় এই যে আমরা মেইন এ আরে ওই বলো এখানে আয় বানছে জানো তো তোমার কেউ বানছে এ বানছে গেছে কি মুক্তি সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল সেটা কে বা কারা করে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করে সেটা তো জানি না এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এমন সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম না। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ ঘোষাল, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেট ইউজে ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা এটা ফাংশন করছে না। ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকে কিডনিতে। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নইটে যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভিসিকোস্টমিকে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স কমিটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইউএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যে যারা করছে তারা যারা আমাদের ওটিদের সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং করে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সঙ্গে। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজোকে নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব,
দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পাইলিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যা সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অঞ্চল যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে বলবো এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন উনি প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব থেকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকের এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিনক্ষণ ঠিক হয়েছে, ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোন সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়াদ্দেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষে দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্ত
মুক্তি পেতে হয় তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছেও আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে ইয়ে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান যেত না। মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখনো স্যার।
গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা DPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রুর বাড়ি কোথায়? সেন্ট্রুর বাড়ি বলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100. সেকেন্ড হাইয়েস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4র্থ স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়েছে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসতে, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক ডক্টর অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর, কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা ওনারা তো কাপড় তুলে নিয়ে Paham sini semandai bazar ni sini semandai ni party bis BJP party bis oh BJP party bis so ramdi 7টা 7:30 di iwo di pramothani borok bhai oro subai bai khor sangi selangkan amani bagai খবর মামা লগে লগে ন আং yang phone khabai police na খবর ka যখন খবর ka borok ke police oka saimi an jawab sampai lawo ka olo খবর nai nemani police ongi buskango no o ti pramothani je gundaro hori gelang aboni bagai ang police prosason no thanai police ni buskango jodi ti pra mothane borok ni hori tong khangkai bor tangi romya nicho ajagao koyekjona bong logibo gedaldak tongoni khakai aboni bagai ang sana musungo tini jara obahai samong khanya rangno ang বিশেষ kai bongno warning ni namu sungo naro tibrasa dofa hani bolai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dofa ne kaham di bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gari khanong abon bagi tin tibramotharo বিশেষ kai tin tibramotharo patni bong program tongo abon bagi ang tin o kono sanai Pat ni ucini Bharat Janata Party BJP ni flag kaje tongano borok ke bono singya oi flag no pujai kipka ang abon bagi bang affair kanye karon sing je samamani kono dol ni flag no punya hanggai o dol ni je naikol tongno o damar phan phone khanya nangai sing horna nangai epre je system tongano o system khanya nangai kintu borok abon khaya borok bahudir phone ko seng seng nijina raja hani wangsu gol o bahage je khaitongni gundagiri khaitongni bomno singo kebate phi aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan gelangmani o hot phanan rangno borok aro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona borok oron borok gobang mani bazar se paibe aku borok bustango pujani joton hom dong khai osamotai nanyani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton bhaja joton kache atong kongi kirilai mani ngi tongkha o kirima bisingo se tini oba hagenglai tongha kai borok da tibrasan thansa nangnai oma hai borok tibrasan thansa naya borok kok chimse thansa kintu borok kono dino tibrasan hangkrai bagi borok naya tini BJP party bi sabai tam manai kono mana kare oro nasil na bade tai kono kare কয়েকদিন সেখান নর খানা 2 দিন সেখান হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেববর্মন বখর ফাদির বুকা সব বুঝাখা তিব্রাসান বুঝাখা কিন্তু গোবাং বরক তিনি অদাগা কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সৈ মুসুক তো নং তিব্রা মতা খাইনিকে বুকে নং বো সুনসানি বরং কাজা নং আস বরক কাহাম হ্যাঁ কক সানাসে রেগিয়াকো দাফনো কক নি বুকুনি কক সানাসে রেগিয়াকো সৈ মুসুক আপনি মাংসিকো বঙ্গকো হে দূর অবা হাই মাংসিকো বরক রাজনীতি খাইনি বড় Bongni dol ni je oza ma hanjang nai borong nuge da oba hai o comment khai kaman nuge da busuk siplai ka boro bo amon bai sungbo sadai kalayo sungbo sawawan bale sungbo kebe piyo kya nai jaga busuk tibra motan boro bu phantong o kebe makan pon piyo kya jeng amon bagai sadai kalayo dini jara news olano ang sanai sini media friends hono nor bo bono buka thedi media ni samong focus khanyani jo tono focus khaimano bo jaga hamyang tongkha bodaga kahamung tongkha bodaga tom khalanya nang media person bo abno focus ma khanyai adini mo nukhana faroksa sini tibrasa borok media person borok buda busuk la jima sinja boike moniyo nengke tibra len geta len hini oro dilli thange mosang khai guri rangkame khai payo orke tibrasa ni gabang ma tini tibra motha khanya manung tong masa gabang ma tongo bong ma ken nang nailia nengna geta tibra len nanyai tibrasa hamkari nor nanyai bo
Aman bagai जों अलरेडी एफआईआर बो खाइनाय बुस्थुआव एफआईआर खाइनाय जे नांगौमानि सरकार बागै जे प्रोसेस आ प्रोसेस जों खाइनाय आमसु खाइनो मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजेबो हरन निजे सय हामिया पार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदाय बासिन बर र बुजिना नांनाय दिने दुगान दोनाय जादेर बत खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ yang bohok दङ नुजा bohok कुमार पुलिस फाइले लोके दल दल के আমি তাই বারা কক ছালিয়া যতন হামবাই হর কাহাম জায়গাতে তো হাত কিন্তু পুরা খাম্পাই দিতে অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন সেই যে সময়কাল সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেন অনেক পুরনো কার্য Okay.
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাইমান হকাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাইমাংলা আম চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাইমান হকাই ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়া খাই বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ হয় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তো পার্টি আরেকজন সে এক্সপন্ডিং এ আছে গতকাল রাত্রে 7:30টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ ছাড়ে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না অ্যারেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোন ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো দিগো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিতো না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তারা দম কম নেই আজকে কোনো মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করো, তার লকটা ভাঙাই দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলটা দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে করে শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইমটা আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কি দেখা সব আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না, তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আইছে টানে করতে আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই জানে আর ইয়া দে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না বাবা রে বুঝতে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 রাগ করত আমি কইছি না আমি তোমার নাম কইছি আমি তারে দেখে আমি তোমার নাম কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নিজে দেখছো
হাতটা ইল্লা দে নাইলে আটটা আনতে নালে লগে গাড়া তো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথা তোর বাইতে মোবাইল আইটা দেন আমার মোবাইল নাই করে দে মোবাইল হাত আছে এ দর কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে ঘুমাও তো জানা লাগা দৌড় জানালা লক খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি সমস্যা খুলে তো ঢুকছে জানালা দিয়া বেড়ি তো চিল্লে গেছে জানালা লক খুলে লাইছে করতাম আমি ওই যে সেন্ডা দিলি তো সেন্ডা লাগে এর আগে তুমি তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার ঘরে জন্ম নিজ তুই তুই ফর কয়েকটা বড় না বসো তোর সারা কিছু নাই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি তুই আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান তুই ট্রেন আগে আগে তুই ট্রেন বাইর কর তুই ট্রেন আগে বাইর কর আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে এবারে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচ্ছে কই জানেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আসলো নি ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা যায় এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে আয় বানছে জানো তো তোমার কেউ বানছে এ বানছে গেছে কি মুক্তি সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল সেটা কে বা কারা করে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করে সেটা তো জানি না এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ আশ্রমে কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লবপুত্র পাল। আরে ঘন্টা 2 ঘন্টা করে আবার পাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টিরিয়র ভালভ উইথ রাইট সাইডেড ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই পেনিট্রাল সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা এটা ফাংশন করছে না। ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকের কিডনিতে। তো ডান দিকের কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকের কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিইউভি মানে পোস্টিরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে, এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে, ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা খাতে গুনে কয়েকটা 2-3টে গুনে পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল, আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নয়টি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইউএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবিলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা, ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায়, নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা, যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওকে মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো ফুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এক্ষণে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। সামনে তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজোকে নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত্ন আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব।
দেখুন শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায়চৌধুরীকে বরণ করে নিচ্ছি। নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পাইলিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। জাগতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি যা সারাদিন প্রতিটি প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি অসীমজাতি মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন। আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার, প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন উনি প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা,
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
এদিকে তাকান একটু। এদিকে আমাদের দিকে তাকান একটু। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মার বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে এবং ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে আমাদের শুধু এই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয় সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হবে। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি মানে জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছেও আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এদিকে গেছে আরো চাপ ক্লোজ করে দাও। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওআইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে ইয়ে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। হ্যাঁ মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখন স্যার
সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্ট্রোর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100। সেকেন্ড হাইস্ট আছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য প্রস্তুতি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সে দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক ডক্টর অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর, কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদলি 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা ওনারা তো কাপড় তুলে নিলেন। Hardaham ini semandai bazar ni, sini semandai ni party bis, BJP party bis, oh BJP party bis so, ramdi 7টা 7:30 di iwo, di Pramod hani borok hai, oro sebaik-baik hor frangi selangkang. Aman bagi খবর মামা লগে লগে no ang yang phone thaibe police na খবর ka যখন খবর ka borok ke police oka saimi ang jawab sang puila oka olo খবর nai nemani police ong buskango no o tipramot ni je gundaro hori gelang aboni bagai ang police prosason no thanai police ni buskango jodi tipra mokhane borok jodi hori tong khangkai bor tangi rong ya nicho ajagao koekjona bong logibo gedaldak tong ni khakai aboni bagi ang sana musungo dini jara obo hai samong khanya rangno ang bishes kai bongno warning na musungo naro tiprasa dopa hani bulai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dopa ne kaham bagi naro na yabo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanya ni omoni bade tai kun gri khanon abon bagi tin tipramotharo বিশেষ করে তিনি তিবারমতর পাঁচ নিমবং প্রোগ্রাম দङ আমন বগে আং তিনি অকংনো সানাই পাঁচ নিম চিনি ভারতে জনতা পার্টি বিজেপি ফ্ল্যাগ কাজে দङनो বরক কেবনো সিংয়া ওই ফ্ল্যাগ ন ফুচে খিবকা আং আমন বগে আং এফআইআর খাই কারণ जों যে সাইমামানি কোন দলনি ফ্ল্যাগ ন ফুইয়া হাঙ্গাই ও দলনি যে নাইকল দङ ও দামার ফান ফোন খাইয়া নাंनाय সুমহরন নাंनाय এরপরে যে সিস্টেম দङनो ও সিস্টেম খাইয়া নাंनाय কিন্তু বড় আমন খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়াংসুগৈ অবাকে যে খাইদমন গুন্দাগিরি খাইদমনি বমনো থंगो केबते फिउ आबनि बगै दिनै जे सिनि जे मानदानि जे पार्टी बिसे जे हट फनान गलांगनि अ हट फना रंगनो बड़ अर 6-7 जना दङसो पुलिस रिपोर्टबो दङ 6-7 जना बड़ अरन बड़ गोबां माने बाजार से पाइबेको बड़ पुस्ताङो पूजानि जतन हम दं खाइ असमताय नायनानि बाजार हाति खायनानि पाइनाय ओगो पाइनाय रक बाजार खायनाय रक हालनाय जतन फाजा जतन कासे आतंक कौमि किरलायमानि ओइ दंखा ओ किरिमा बिसिङो से दिनै अबा हागेंलै दंहा गाय बड़ दति परसन थांचा नांनाय अम हाय बड़ ति परसन थांचा नाया बड़ ककसिमसे थांचा किन्तु बड़ कोनो दिन ति परसन हांग्राय बगे बड़ नाया दिनै बिजेपि पार्टी बिसबाय त माने कोनो माना करे अर नासिलना बादे ताइ कोनो करे कयदिन सिगां नर खोना 2 दिन सिगां हेजामाराव जिनि जनजाति मोर्चानि भाइस प्रेसिडेन्ट मंगलदेव बर्मन बखर फाद्रि बुका सब बुजाखा तिब्रासान बुजाखा किन्तु गोबां बरफ दिनै अ जागा कमेन्ट खायो ए बिजेपि खायनिके सै मुसुक नों तिब्रा मथा खायनिके बुखन नों बो संसानि बरम खाजा नोंके आस बरफ काहाम हा कक सानसे रगियाखौ दाखनो कक नि बुखनि कक सानसे रगियाखौ सै मुसुक आपनि मांसिको बंगको हे दूर अब हाय मांसिको बरद राजनीति खायनि बर बंगनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा बाहाय अ कमेन्ट खायदमन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावावन बलै सोंबो केबे बियो गया नाय जागा बुसु तिब्रा मथान बर बुसु फादम अ केबे माखान बन बियो गया जों आमन बगै सादै गलायो दिनि जारा निउस अलानो आं सानाय सिनि मिडिया फ्रेन्ड संनो नर बबनो फुकास खादि मिडिया नि सामों फोकास खायनानि जतनो फोकास खायमान ब जागा हामियां दंखा ब जागा काहामुं दंखा ब जागा दम खालायना नां मिडिया पार्सन ब आपनो फोकास मा खायनाय आदिनि मनु खाना फरक सासिनि तिब्रासा बरक मिडिया पार्सन बरक बुजा बुसक राजिमा सिजा बयखे मोनयो नोंके तिब्रा लेन गेटा लेन हनि अर दिल्ली थाङै मसां खाय गुरै रांकामै खाय फयो अरके तिब्रासानि गोबां मतिनि तिब्रा मथा खाय मानुं दं मासाय गोबां दङ बंबाखे नों नायलिया नों गेटा तिब्रा लेन नाय तिब्रासान हांकरै नर नायबो
Aman bagai जों अलरेडी एफआईआर बो खाइनाय बुस्थाव एफआईआर खाइनाय जे नांगौमानि सरकार बागे जे प्रोसेस आ प्रोसेस जों खाइनाय आमसु थाइनो मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजे बो हरन निजे सरि हामिया पार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय साइमाना नांनाय अ मानदाय बासिन बर र बुजिना नांनाय दिने दुगान नाय जातिर बो खाइनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ yang bohok itu teman nuja bohok kuman polisi file ulo ke dol ke ami tai bara kok salia jodoh nana hambai horkaham bangun জায়গাতে তো হাত কিন্তু বড় খাম্পে কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকে সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য Okay.
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়ে খায় বিজেপি সবই বিজেপি পার্টি সবই বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সপন্ডিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোনো ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের সেই প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কোন এর নাম কোন মোবাইলের লকটা বান্ধ কোন তারে আর মোবাইলের লকটা বান্ধ কি গো আমি আমি আমার আমি রাতে 10 সময় ঘুমাইছি একটা যে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি তো না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার দমকম নেই আচ্ছা এগুলো মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করো, তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলে দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে বড় আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইম না আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি দিতে নতুন না তো আমি যেটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানের করো আমি আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই জানে আরে ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 রাগ করছ আমি কইছি না আমি তোমার জানলা কো জানি আরে দেখি আমি কত জানলা কইছি আমার কোন জিনিস আমি কি জানো বলতে আমি নিজে দেখছো
আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর কইতে মোবাইল আইটা দেন আমার মোবাইল নাই করে দেন মোবাইল হাত আছে এদার কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে ঘুমাও তো জানা লাগা দৌড় জানা লক খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি সে সমস্যা খুলে তো ঢুকছে জানা দিয়া বেড়ি তো সিল লাগাছে জানা লক খুলে লাইছে করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তাবলে লোক সেন্ডি নিজ আমার ঘরে জান নিজ তুই তুই ফর কয়েকটা বড় না করছো বাইতে বের সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান আগে 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 তুই চেঞ্জ বাইর কর তুই চেঞ্জ আগে বাইর কর আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে এবারে মোবাইল ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটিয়া দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচে কই জানেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইছিল নি ঘটনা পরে আইছিল রাত্রে যায় পরে 5টার সময় তারে ধরছে না পুলিশ ধরছে না ধরছে কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সবটা গাছ থেকে এই যে আমরা এখান থেকে একটা টানা দেই কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ এলাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা যায় এই যে আমরা মেইন এ আরে ওই বলো এখানে বানছে জানো তো তোমার কেউ বানছে এ বানছে গেছে কি মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করেছে সেটা তো জানি না এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা করে আবার পাইতাম না। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিউরোলজিক্যাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারিনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই নেটো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চা সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেট ইউজে ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা ওটা ফাংশন করছে না। ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকের কিডনিতে। তো ডান দিকের কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকের কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভিসিকোস্টমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নয়টি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইউএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যে যারা করছে তারা যারা আমাদের ওটিদের সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাকে অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং করে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। সামনে তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজোকে নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নারত্ন আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই
আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখুন শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব, আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকা, প্রত্যন্ত অঞ্চল কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম জাতি মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন, আমাদের 8 নম্বর দলের মন্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম
যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া। এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস, এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি। এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যেন হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন
সারাদিকে দৈর্ঘ্য সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক ফেডের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান
51 ভোটের একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গা থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওআইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখনো। না স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টু চন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা ডিপিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রুর বাড়ি কোথায়? সেন্ট্রুর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 100-125। সেকেন্ড হাইয়েস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4র্থ স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসতে, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। তখন অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন, আমাদের সদরের জেলা আহ্বায়ক ডক্টর অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন, আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড় Hei, Rela.
বয়স্ক মা ওনারা তো কাপড় তুলে দিলেন। Paham ini sing mandai bazar ni sini sing mandai ni party bis BJP party bis or BJP party bis so rom di 7টা 7:30 di iwo di pramot hani borok khai or subai bai khor frang islang aman bagi খবর মামা লগে লগে no ang yang phone khai police na খবর ka যখন খবর কা বড় পুলিশ ওকে সাইমি আন যাও সামপুই যাও খায় ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝকাঙ্গন ও তীব্রামতনি যে গুন্দার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝকাঙ্গ যদি তীব্রা মথানে বড় যদি হরি তং খাংখাই বড় টাঙ্গি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদালদা তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইনারানো ang বিশেষ kai bangno warning na musungo naro tibrasa dopa hani bulai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dopa ne kaham bagi naro na yabo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanoni abon bagi tin tibramatharo বিশেষ kai tin tibramatharo patnimo bong program tongo abon bagi ang tini o kono sanai patni chini barate Janata Party BJP ni flag kaje tongano borok kebono singya oi flag no pujai khipka ang abon bagi bang affair khai karon जों जे साइमानि कोनो दल नि flag no punya hanggai o dol ni je naikol tangno o damar fan phone khanya nangai sumhorna nangai erpore je system tongmano o system khanya nangai kintu boro abon khaya boro bahudir phongo sengseeng nijina raja hani wangsugo o bahage je khaitongmani gundagiri khaitongmani bomno thungo kebate phiyo aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan gelangmani o hot phanan rangno boro oro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona boro oron boro gobang mani bazar se paibe aku boro pustango pujani jotono hom dong khai osamotai nyani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton phajak joton kache atong kongi kirlaimani ngi tongkha o kirima bisingo se tini oba hagenglai tongha kai boro da 10% thansa nangnai oma hai boro 10% thansa naya boro kok chimse thansa kintu boro kono dino 10% hangrai bagi boro naya dini BJP party bi sabai ta manai kono mana kare oro nasil na bade tai kono kare কয়েকদিন সেখান নর খানা 2 দিন সেখান হেজা মারাও চিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদির বুকা সব বুঝাখা তিব্রাসান বুঝাখা কিন্তু গোবাং বরফ তিনি অদাগা কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সই মুসুক তো নং তিব্রা মতা খাইনিকে বুকেন নং বো সংসানি বরং গাজা নং আস বরক কাহাম হা কক সানাসে রেগিয়াকো দাখনো কক নি বুকুমনি কক সানাসে রেগিয়াকো সই মুসুক আপনি মাংসিকো বঙ্গকো হে দূর অবা হাই মাংসিকো বড় রাজনীতি খাইনি বড় bongni dol ni je oda ma hujang nai bor nuge da bahai o comment khai to man nuge da busuk siplai ka bor bo amon bai sungmo sadai kalayo sungmo sawawan bale sungmo kebe biyo kya nai jaga busuk tibra mosan bor busuk phantong o kebe makan pun biyo kya jeng amon bagai sadai kalayo dini jara news olano ang sanai sini media friends hono nor bo bono bukat khadi media ni samong focus khanya ni jotono focus khaimano bo jaga hamyang tongkha bodaga kahamung tongkha bodaga tom khalanya nang media person bo apno focus ma khanyai adini mo nukhana faroksa sini tibrasa borok media person borok buta busagla jima sinja boike moniyo nenge tibra len geta len hini oro dilli thange mosang khai guri rangkame khai payo orke tibrasa ni gabang ma tini tibra mata khanya manung dong masa gabang ma tongo bong ma khenung lailia nena geta tibra len nanyai tibrasa hangkari nor nanyai bo amon bagai जों already
एफआईआर बो खायनाय बुस्थुआव एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बागै जे प्रसेस आ प्रसेस जों खायनाय आमसो खायन मीडिया पर्सन बेला बेला हामबाय आं निजे हर निजे सरि हामियापार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदायबासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदायबासिन बरक बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आयके आसुलाय दङ गबलाय दङ यां बहक दङ नुजा बहक गुमान परिसे फाइले लके दल दल के आमी ताइ बारा कक सालिया जतन हामबाय हर काहाम জায়গাতে হামতো কিন্তু পুরা খাম্বাই কিন্তু অনেক বড় রকম আমরা পাম্পে একদিকে বইও কোনো রেও কোনো কাম সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা বার্ষিক হিসেবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা এই করি না তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন সেই যে সময়কাল সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে অনেক পুরনো কার্য Okay.
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাই গায় বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সকন্ডিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ সারা আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোন ধরনের একটা অবজেকশন সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের শিক্ষা জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কোন এর নাম কোন মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি 10 মিনিট ঘুমাইছি একটা যে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি তো না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আচ্ছা এগুলো মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করে তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলে দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে করে শুরু করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বাদ আমি টাইম না আমার মোবাইল না শালা তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি দিতে নতুন না তো আমি কি টাকা সাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানের করো আমি আমু করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই টানে আরে ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে এই সেন্টার বাইক করে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করতাম আমি কইছি না আমি তোমার জানলা কো জানি আরে দেখি আমি প্রথমে জানলাম কইছি আমার কোন জিনিস আমি কি জানো
আমি নিজে তুমি দেখছো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর বলতে মোবাইলটা আটকা দেন আমার মোবাইল নাই করে দেখি মোবাইলে হাত আছে এটা কইতে না গাড়ি থেকে জানা যায় না কেন আছে জানা লাগা দৌড়ে জানা লক খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি সে সমস্যা খুলে তো ঢুকছে জানা দিয়া বেড়ি তো সিল লাগাছে জানা লক খুলে লাইছে করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলি যে সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তাবুদের লোক সেন্ডি নিজ আমার ঘরে জান নিজ তুই তুই ফর কয়েকটা বড় না করছো সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি তুই আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান আগে 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 তুই চেঞ্জ বাইর কর তুই চেঞ্জ আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচে কইতারেননি কে নিচে তো দেখলাম তো